বর্তমান সেনাপ্রধান জনগণের পক্ষ অবলম্বন করেছিল, নিঃসন্দেহে এটা বলা যায়। ক্ষমতা তো কারো বাপের দিনের সম্পত্তি না। আল্লাহ যাকে পছন্দ করবে তাকেই নিয়ে আসবে, এটা তো আল্লাহ কোরআন শরীফে বলেছেন। তবে আমাদের মধ্যে যারা আমরা আছি তারা যদি স্টুপিডের মতো কাজ না করে তাহলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কখনো বাংলাদেশের রাজনীতি আর হবে না। হাসিনা এগুলি নিজে করে, নিজে ফাঁস করে। এই জন্য তিনি তার কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য এই সমস্ত কর্মকাণ্ডগুলি করে। মৃত লোককে কলমা পড়ায় কোনো লাভ তো নেই, মৃত লোক তো কলমা শুনে না। আওয়ামী লীগ হলো এখন ডেড বডি। এই ডেড বডিকে আমাদের কিছু কিছু রাজনৈতিক দল মাঝে মাঝে উৎসাহ দিয়ে জীবিত করার চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহর হুকুমে তারা ধ্বংস হয়ে গেছে। কারণ এটা আল্লাহরই হুকুম, যারা বিপদগামী হয় আল্লাহ তাদেরকে ধ্বংস করে। সুতরাং আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, জাতীয় পার্টি ধ্বংস হয়ে গেছে। জাতীয় পার্টির কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। বাংলাদেশ নতুন উদ্যমে, নতুন উৎসাহ নিয়ে যুব সমাজের নেতৃত্বে এবং যারা প্রবীণ তাদের পরামর্শ নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। মানে আমরা যে ফেসবুকে দেখি বা আওয়ামী লীগের যে নেতা কর্মী আছেন যারা আত্মগোপন থেকে হিংসাত্মক বয়ান প্রকাশ করে, মানে যেটা মানুষ আশা করেছিল যে তারা পেছনের কুকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করবে বা অনুশোচনা প্রকাশ করবে, তা না করে উল্টো আরো হিংসাত্মক বয়ান দিচ্ছে। আপনি অনুশোচনা কার থেকে আশা করেন? যে মানুষ যে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, মানুষের টাকা লুণ্ঠন করেছে, বিদেশে টাকা পাচার করেছে, মানুষের সংসার ধ্বংস করেছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, দেশের প্রশাসন ধ্বংস করেছে, তাদের কাছ থেকে অনুশোচনা কিভাবে আশা করেন? তাদের মনুষ্যত্ব তো নেই। মনুষ্যত্ব থাকলেই তো মানুষের কাছ থেকে এই জিনিসটা আশা করতে পারেন। এটা একটা পৃথক জাতি। আওয়ামী লীগ যারা করে তারা স্বাভাবিক কোনো মানুষ না, তারা হলো বাইপোলার ডিজিজের রোগী। বাইপোলার বুঝেন তো, বিভিন্ন রকম পাগলামি মাথার মধ্যে। আচ্ছা, একজন বর্ষিয়ান, আমি জানি আমার গালি দেবে, আমি জানি আমাকে গালি দেবে, কিন্তু আমি আমার কথাটা বন্ধ রাখবো না। আচ্ছা, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে তারপর প্রশ্ন রাখতে চাই, ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি কেমন হবে? আওয়ামী লীগ কি আবার কখনো ক্ষমতায় ফিরতে পারবে কিনা, নাকি মুসলিম লীগের মতো ভাগ্যবরণ করতে হবে? মুসলিম লীগের মতো ভাগ্যবরণ করতে হবে। আমাদের মধ্যে যারা আমরা আছি বর্তমান রাজনীতিতে, তারা যদি স্টুপিডের মতো কাজ না করে তাহলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কখনো বাংলাদেশের রাজনীতি আর হবে না। এটার জন্য দায়ী শেখ মুজিব এবং শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা, জনগণ নয়। জামাত কি কখনো ক্ষমতায় আসতে পারে কিনা, আপনার বিশ্লেষণ কি বলে? অনুমান নির্ভর কোনো কিছু বলতে পারবো না। আল্লাহ যাকেই চায় সে ক্ষমতায় আসবে। ক্ষমতা তো কারো বাপের দিনের সম্পত্তি না। আল্লাহ যাকে পছন্দ করবে তাকেই নিয়ে আসবে, এটা তো আল্লাহ কোরআন শরীফে বলেছেন। এটা তো কোনো নতুন কোনো বিষয় না। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, আল্লাহ যাকে চান তাকে লাঞ্ছিত করেন। হাসিনাকে লাঞ্ছিত করেছে। ভবিষ্যতে নির্বাচন হলে যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে তাদের মধ্যে হয়তো যারা ভালো কাজ করেছে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। আচ্ছা, শেখ হাসিনা সরকারের শাসনামলে বুদ্ধিজীবীদের ভূমিকা এবং সাম্প্রতিক সময়ে তাদের ভূমিকা সম্পর্কে আপনি কি বলবেন? হাসিনার যে বুদ্ধিজীবীগুলি আছে তাদেরকে অ্যারেস্ট করা উচিত, কারণ তারা হলো দেশদ্রোহী। এখনো তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই। হাসিনার অফিসে যে সমস্ত লোকেরা কাজ করে, যেমন ডক্টর মুশফিকুর রহমান, এটা দেশদ্রোহী লোক। এস টি ইমামের বংশধর, এগুলি দেশদ্রোহী লোক। তারপরে আনোয়ার বিন কি একটা নাম ছিল, বিটকুটে নাম, তাকে অ্যারেস্ট করা উচিত। যে সমস্ত লোক হাসিনাকে সাহায্য করেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এটা মিডিয়া জগতের হোক রাজনৈতিক জগতের হোক, তাদেরকে অ্যারেস্ট করা উচিত। কারণ এই দেশের ধন সম্পদ লুণ্ঠন করার জন্য এরা তাকে উৎসাহিত করেছে এবং সাহায্য করেছে। সবসময় তাকে চাটুকারিতার মাধ্যমে উৎসাহ দিয়ে বিভিন্নভাবে প্রেরণা যোগায় মানুষের উপর অত্যাচার বেশি করার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে। মিডিয়া যদি শক্তিশালী ভূমিকা পালন করত, নিরপেক্ষ ভূমিকা পালন করত, তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হতো না। আমি যদি ভুল করি আমার বিরুদ্ধে কথা বলেন, কিন্তু মিথ্যা কথা বলে আল্লাহর গজবের শামিল হবেন না। কিন্তু রিমান্ডে তো আসলে দুটি বিষয় আমরা পেলাম। একটা হচ্ছে সালমান এফ রহমান বলেছে যে শেখ হাসিনা সব সিদ্ধান্ত নিজেই নিতেন, আর রাশেদ খান মেনন বলেছেন যে শেখ হাসিনার চোখে আমরা
প্রতিশোধ দেখতে পেতাম, তিনি মনে করতেন যে বাংলাদেশের মানুষই শেখ মুজিবকে মেরেছে। এই দুটি জিনিসের ব্যাখ্যা আসলে কি? এই ব্যাখ্যা তো শেখ মুজিবের যারা বলেছে তারাই দিতে পারবে, আমি তো দিতে পারবো না। শেখ মুজিবের সাথে জীবনে আমার একবারই দেখা হয়েছিল কুমিল্লাতে মে মাসে 1972। প্রথম ক্যান্টনমেন্ট তিনি ভিজিট করেন 1972-তে কুমিল্লাতে। তখন আমি কুমিল্লা ব্রিগেড মেজর, 44 ব্রিগেডের ব্রিগেড মেজর। ওনাকে আমি রিসিভ করি এবং শহীদ মিনারে, তিনি কুমিল্লাতে একটা শহীদ মিনার আমি বানিয়েছিলাম নিজের উদ্যোগে। সেই শহীদ মিনারে শেখ মুজিব ফুল দিতে গিয়েছিল, আমি ছিলাম এবং জিয়াউর রহমান সাহেব ছিলেন সাথে। আমি সশস্ত্র বাহিনী সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না, তাদেরকে সবকিছু বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই। তারা কি ভূমিকা রেখেছে না রেখেছে সমগ্র জাতি দেখেছে, সুতরাং এখানে নতুন ভাবে বলার কিছু নেই। তারা যদি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করত তাহলে আরো অনেকগুলি মৃতদেহ হতো। আচ্ছা, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনার মূল্যায়ন কি? তিনি খুবই ভালো লোক, দক্ষ লোক। তিনি দেশের সম্মান ইজ্জত রক্ষা করেছেন। আচ্ছা, বিগত বছরগুলোতে বিশেষ করে শেখ হাসিনার শাসন আমলে যে সেনাপ্রধানরা ছিলেন বা সেনাবাহিনীকে বিভিন্নভাবে বিতর্কের ঊর্ধ্বে রাখা হয়েছিল, বা আমরা 2024 সালের নির্বাচনও দেখেছি যে সেনাবাহিনীরা সহযোগিতা করেন নাই, সেক্ষেত্রে ওয়াকারুজ্জামান কি তার ভূমিকা যথাযথ পালন করছে বা মানুষের জন্য কাজ করছে বলে মনে করেন? বর্তমান সেনাপ্রধান জনগণের পক্ষ অবলম্বন করেছিল, নিঃসন্দেহে এটা বলা যায়। এর আগের সেনাপ্রধানগুলি হাসিনার সেনাপ্রধান ছিল, বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ছিল না। এর আগের কয়েকজন সেনাপ্রধান দুর্নীতিগ্রস্ত এবং হাসিনার সেনাপ্রধান ছিল। ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান, এটাই হলো পার্থক্য। তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। কিন্তু মানে দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে শেখ হাসিনার আত্মীয় বটে, এটা আমরা শুনছি, কিন্তু তিনি মির্জাপুর হলেন না। আত্মীয়তার সাথে চাকরির কোনো সম্পর্ক নেই। আপনি যখন শপথ গ্রহণ করেন তখন আপনার আর কিছুই থাকে না, আপনি এবং আল্লাহ। জবাবদিহিটা আল্লাহর কাছে, কারো কাছে না।